Hello and welcome back to a new class of descriptive English along with the grammar. আমরা যেটা কন্টিনিউ করছিলাম পার্টস অফ স্পিচ দ্যাট ইজ প্রোনাউন। আমরা আজকেও একটা প্রোনাউনে আরেকটা ক্লাস করব। প্রোনাউন ইজ আ ভেরি ডিটেইল চ্যাপ্টার, ঠিক আছে? তা আজকে আমরা যে ক্লাসটা করছি প্রোনাউন, ভেরিয়াস ক্লাসেস অফ প্রোনাউন্স, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা কি? যেটা রিলেট করে, যেটা আরেকটার সাথে আরেকটা আগে সম্পর্ক তৈরি করে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্য রিলেটিভ প্রোনাউন্স। দ্য ফাংশন অফ দ্য রিলেটিভ প্রোনাউন্স ইজ টু জয়েন সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো যোগ করে দেয়, আর ক্লজগুলোকে যোগ করে দেয়। হেন্স ইট ইজ কল্ড কনজাংটিভ প্রোনাউন অলসো। ওকে, দেন হোয়াট আর দ্য রিলেটিভ প্রোনাউন্স? কী কী রিলেটিভ প্রোনাউন আছে? হু, দেন হুইচ, দেন হোয়াট, দ্যাট, অ্যাজ, বাট. These words are relative pronouns. Okay, the word to the relative pronoun refers is called the antecedent. Relative pronoun kake refer korche? Antecedent. Examples of relative pronoun: the book which you gave me is lost. The book which you gave me, দেখো which, যে বইটা তুমি আমাকে দিয়েছিলে সেটা হারিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই বইটার সঙ্গে, হ্যাঁ, বইটার সঙ্গে এখানে এই যে ভার্ব ইজ লস্ট, এই যে বইটার সঙ্গে হুইচের সম্পর্ক তৈরি করছে, যে বইটা তুমি আমায় দিয়েছিলে, হুইচ ইউ গেভ মি, ঠিক আছে? সো ইট ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন অ্যান্ড ইট ইজ হুইচ হিয়ার, হুইচ। আই ওয়ান্ট দ্য বয় দ্যাট ডিড ইট, আমি সেই ছেলেটাকে চাই যে এইটা করেছিল, ঠিক আছে? যে এইটা করেছিল। তাহলে বয়কে এখানে বয়ের আগে বসছে, বয়ের পরে বসছে দ্যাট, ঠিক? বয়টা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? দ্যাট ডিড ইট, তাহলে এখানে ডিড ইট, ঠিক আছে? আই ওয়ান্ট দ্য বয়, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ডিড ইট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটো ক্লজকে একসাথে জুড়ে দিচ্ছে কে? দ্যাট, ঠিক আছে? বা আগের সেন্টেন্সটাই হুইচ। ওকে, হেন্স ইট ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। অ্যাবভ অ্যান্ড হুইচ, দেখ এখানে কি আছে? অ্যাবভ আর হুইচ আর দ্য রিলেটিভ প্রোনাউন্স অ্যান্ড বুক হচ্ছে অ্যান্সিডেন্ট। দেন হু রেফার্স অনলি টু পার্সনস। হু এর যে ফাংশনটা হচ্ছে, হু কেবলমাত্র কোনো পার্সনকেই রেফার করতে পারে, ঠিক আছে? যেমন আই নো দ্য ম্যান হু কেম, তাহলে হু শব্দটা কিন্তু পার্সনকে রেফার করবে, কোনো বস্তুকে নয়, কোনো ব্যক্তি বিশেষকে রেফার করবে, ঠিক আছে? হুইচ কাকে রেফার করবে? হুইচ রেফার্স টু থিংস উইদাউট লাইফ, কোনো অপ্রাণী অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্ট। এই যে ইনঅ্যানিমেট অবজেক্ট, অ্যানিমালস, বেবিজ, তোমরা জানো যে বেবির ক্ষেত্রে যেমন ইট হয়, ঠিক আছে? তেমনি অ্যানিমালসের ক্ষেত্রেও ইট হয়, ঠিক আছে? তো যাই হোক, যাদের প্রাণ নেই এবং শিশুরা এবং পশুদের ক্ষেত্রে হুইচটা ব্যবহার হয়। দেখো এখানে দিস ইজ দ্য ডগ, এই সেই কুকুর, হুইচ আই স, যেটা আমি দেখেছিলাম, হুইচ। তাহলে এখানে ডগের পরিবর্তে ডগ ইজ দ্য অ্যান্টিসিডেন্ট বা যারা ডগ ইজ দ্য নাউন, তার পরিবর্তে হুইচটা বসছে, ঠিক আছে? তো হুইচ ইজ দ্য রিলেটিভ প্রোনাউন and also which is functioning as a conjunction with, এই যে এখানে একটা ক্লজ আছে আই স, এই সটাকে এখানে জুড়ে দিচ্ছে, ঠিক আছে? দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও কোয়াইট। বেবি, যে বাচ্চাটা, শিশুটি, সে ক্রন্দন করছিল, হুইচ ওয়াজ ক্রাইং, সে এখন চুপচাপ আছে, ঠিক আছে? কোয়াইট মানে শান্ত আছে। হুইচ ইজ অলসো ইউজ ফর প্রিসিডিং ক্লজ, হুইচটা আগের ক্লজটাকেও বোঝানো যায়। যেমন ধরো হি পাস দ্য এক্সামিনেশন, which pleased everybody, হুইচটা আগে কি বলছে? যে আগের ক্লজটাকে, আগের ফ্যাক্টটাকে সে রেফার করছে। কীরকম? দ্য ফ্যাক্ট দ্যাট হি পাস দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাস করলো। হুইচ প্লিজ এভরিবডি, এতে খুব মানুষ সবাই খুব সন্তুষ্ট হয়েছিল, ঠিক আছে? সবাই খুব সন্তোষ প্রকাশ করেছিল। তাহলে হুইচ এখানে স্ট্যান্ডস ফর দ্য ফ্যাক্ট দ্যাট হি পাসড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রিসিডিং ক্লজ। ইট ওয়াজ রেনিং হার্ড, খুব সজোরে বৃষ্টি হচ্ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল।
হুইচ কেপ্টাস ইনডোর্স, যাতে আমরা কেপটা ইনডোর্স মানে ঘরের মধ্যে, ঠিক আছে, ডোরের মধ্যে ইন, ঠিক আছে, যার জন্য আমরা বাড়ির বাইরে যেতে পারছিলাম না। দিস রেনিং হার্ড, দিস ইজ হুইচ, এই যে এটা অ্যান্টিসিডেন্ট, হুইচ কেপ্টাস ইনডোর্স, যা আমাদেরকে বাইরে যেতে দিচ্ছিল না, আমরা ভেতরেই ছিলাম। দ্যাট রেফার্স, হুইচের পরে আমরা আসছি দ্যাটে, দ্যাট রেফার্স টু পার্সনস, অ্যানিমালস অ্যান্ড থিংস। তাহলে হুইচটা দেখলাম আমরা কেবলমাত্র অ্যানিমালস, হুইচটা কি দেখলাম না অ্যানিমালস, বেবিজ, দেন থিংস, তাই তো। অ্যানিমালসে আমরা উদাহরণ দেখেছি ডগ, বেবি আমরা দেখেছি, ঠিক আছে। আচ্ছা, দ্যাট রেফার্স টু পার্সন, দ্যাটে কিন্তু পার্সন আছে, আমরা দেখেছিলাম হুতে কিন্তু হু রেফার্স টু পার্সনস, এখানে দ্যাট রেফার্স টু পার্সনস অলসো, ঠিক আছে। দ্যাট পার্সনকে রেফার করে, অ্যানিমালকে রেফার করে, অ্যান্ড থিংসকেও রেফার করে, ঠিক আছে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য ম্যান, এই সেই লোক, এই সেই কুকুর, এখানে তিনটেই দেওয়া আছে, এই সেই ম্যান, এই সেই কুকুর, এই সেই বুক, তাহলে তিনটে উদাহরণে দেওয়া আছে, অর্থাৎ পার্সন রয়েছে এবং একটা অ্যানিমাল রয়েছে এবং একটা থিং আছে, ঠিক আছে। দ্যাট আই স, so that is here the relative pronoun functioning as a conjunction and also joining two sentences, two clauses বা sentences. I saw একটা sentence, this is the man একটা sentence বা clause, ঠিক আছে, দুটো ক্লজকে দুটো সেন্টেন্সকে সে জুড়ে দিচ্ছে। হোয়াট রেফার্স অনলি টু থিংস, হোয়াট কিন্তু আবার থিংসকে বোঝাবে, দেখেছো, এগুলো একটু মাথায় রাখতে। হোয়াট রেফার, হু কিকে রেফার করছে, দ্যাট কাকে রেফার করছে, হুইচ কাকে রেফার করছে, হোয়াট কাকে রেফার করছে। ওকে, আই নো হোয়াট ইউ সে, আমি জানি তুমি কি বলবে, আমি জানি, ঠিক আছে। তাহলে হোয়াট বলছে, কি বলছে না দ্যাট, আই নো আমি জানি যে তুমি কি বলবে, ঠিক আছে। দ্যাট হোয়াট ইউ সে ইজ ট্রু, তুমি যা বলছো এটা সত্যি। দ্যাট হোয়াট ইউ সে, দ্যাটটা এখানে আন্ডারস্টুড আছে, ঠিক আছে। এখানে হোয়াটটা হচ্ছে, হোয়াট ইউ সে ইজ ট্রু, তুমি যা বলো সেটা সত্যি। ইউজেস অফ whom are often confusing. Who is nominative and whom is objective in use, ঠিক আছে। কিরকম, হু হচ্ছে নমিনেটিভ, মানে হু হচ্ছে এখানে, হু হচ্ছে কর্তা, আর হুম হচ্ছে কর্ম, ঠিক আছে। দ্য ম্যান সেই লোকটি, যে কেম হিয়ার ওয়াজ মাই আঙ্কেল, ঠিক, যে লোকটি এখানে এসেছিলেন তিনি হচ্ছেন আমার কাকাবাবু। ওকে, তাহলে হু মানে হচ্ছে নট হুম, তাহলে হু ইজ ইউজড হিয়ার অ্যাজ দি নমিনেটিভ, ঠিক আছে। তো খেয়াল রাখবে, হু হচ্ছে নমিনেটিভ, হুম হচ্ছে অ্যাকুজেটিভ বা কর্ম, ঠিক আছে। হি ইজ এ পার্সন, সে আছে এমন একটা লোক, হুম ইউ ক্যান ট্রাস্ট ওয়েল, তুমি তার উপরে ভরসা করতে পারো, ইউ ক্যান ট্রাস্ট হুম, কাকে, তো হুম হচ্ছে এখানে কর্ম হয়ে গেল, ঠিক আছে, অ্যাকুজেটিভ, ঠিক আছে। আমরা কেস যখন পড়েছিলাম, আমরা যখন কেসের চ্যাপ্টার পড়েছিলাম, নাউন কেস, তখন আমরা নমিনেটিভ কেস, অ্যাকুজেটিভ কেস, এগুলো আমরা পড়েছিলাম, ঠিক আছে। পজেসিভ কেস, ডেটিভ কেস, জেনিটিভ কেস, এ সমস্ত পড়েছিলাম, সেইগুলো আমি এখানে রেফার করছি, তোমরা মনে রাখবে। তাহলে হু হচ্ছে পার্সন, ঠিক আছে, হু হচ্ছে নমিনেটিভ, হুম হচ্ছে অ্যাকুজেটিভ। হি ইজ এ পার্সন হু আই বিলিভ ইজ কোয়াইট ট্রাস্টওয়ার্দি, এখানে একটা ইজ হবে, ঠিক আছে। যে সম্পূর্ণভাবে বিশ্বাসী লোক, ট্রাস্টওয়ার্দি মানে হচ্ছে বিশ্বাসী, ঠিক আছে, মানে বিশ্বাসের যোগ্য, ওয়ার্দি মানে যোগ্য, বিশ্বাসের যোগ্য, যাকে বিশ্বাস করা যায়। সো দিজ আর দি বয়েজ হু
ওয়ার প্রেজেন্ট দেয়ার, এই ছেলেগুলোই ওখানে ছিল, ঠিক আছে, এই ছেলেগুলোই ওখানে ছিল, হু আর প্রেজেন্ট দেয়ার, ঠিক আছে, নট হুম। দিজ আর দ্য বয়েজ, এখানে দুটো ব্যবহার দেখাচ্ছে, হু আর হুম একই সেন্টেন্সে দেখো। দিজ আর দ্য বয়, এই ছেলেগুলোই, হুম আই স দেয়ার, আমি যেখানে দেখেছিলাম, ঠিক আছে, আমি যাদেরকে দেখেছিলাম, তাহলে এখানে হয়ে গেল অ্যাকুজেটিভ, ঠিক আছে। তাহলে হু আর হুমের এখানে হচ্ছে ডিফারেন্স। উই শুড টেক নোট দ্যাট হুম ইজ দ্য টেকনিক্যালি কারেক্ট অ্যাকুজেটিভ ফর্ম ফাউন্ড ইন রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে, অর্থাৎ এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। ফর্মাল ইংলিশ, দুরকম ইংলিশ আছে, একটা হচ্ছে ফর্মাল ইংলিশ, যেটা আমরা বলি রিটেন ইংলিশ, ঠিক আছে, মানে একটা হচ্ছে সাধু ভাষা, ওকে, যেমন আমরা বলছি সাধু ভাষা। আরেকটা হচ্ছে কথ্য ভাষা। কথ্য ভাষা ইংলিশে হচ্ছে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা আমরা ঘরে বলি, যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমরা ঘরে আমরা নিজেদের মধ্যে কথা বলি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু লেখার সময় যখন আমরা লিখছি, ঠিক আছে, আমরা বাইরে গিয়ে যখন কোনো লেকচার দিচ্ছি, বক্তৃতা দিচ্ছি, ঠিক আছে, বাইরে গিয়ে আমরা যখন কনভার্স করছি, ঠিক আছে, কোনো একটা মিটিংয়ে কনভার্স করছি, দেন উই হ্যাভ টু ইউজ দি ফর্মাল ইংলিশ, ঠিক আছে, আর এটা হচ্ছে ইনফর্মাল। ওকে, দ্য ইনফর্মাল ইংলিশে এখানে যেগুলি বলছে, উই শুড টেক দ্যাট হুম ইজ দ্য টেকনিক্যালি কারেক্ট অ্যাকুজেটিভ ফর্ম, অর্থাৎ কর্তাকারক যখন, কর্মকারক যখন হচ্ছে, ঠিক আছে, বা আমরা ইংলিশে বলেছি অ্যাকুজেটিভ ফর্ম, যখন ব্যবহার হবে তখন হচ্ছে হুম, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, দ্যাট ইজ দ্য কারেক্ট ফর্ম। হুএভার, হোয়াট এভার, এরকম প্রত্যেকটার সঙ্গে এভার যোগ হচ্ছে, হু তার সঙ্গে এভার, হোয়াট এভার, হুইচ এভার, অ্যান্ড দ্য মোর এমফ্যাটিক ফর্মস হু সো এভার, আবার হুয়ের সঙ্গে মাঝখানে সো যোগ হয়ে গেল, হু সো এভার, হোয়াটস এভার গিভ দ্য মিনিং অফ টোটালিটি। কীরকম উদাহরণ দিচ্ছি, হুএভার, এনিবডি হু কামস ইজ ওয়েলকাম, যেই আসুক সে এখানে স্বাগত, ওয়েলকাম মানে স্বাগত, আমরা বলি না স্বাগতম, ওয়েলকাম, ঠিক আছে, যেই আসুক তিনি হচ্ছেন স্বাগতম। হুএভার কামস ইজ ওয়েলকাম, তো হুএভার মানে এনিবডি, যেই আসুক, কাউকে এখানে আলাদা করা হচ্ছে না, যিনি আসবেন তিনি স্বাগত, ওকে। হি গট হোয়াট এভার হি ওয়ান্টেড, হোয়াট এভার, এখানে হু হলো পার্সন হলো, হোয়াট এভার এনিথিং হলো, বস্তু হলো, হি গট হোয়াট এভার হি ওয়ান্টেড, ও যা চেয়েছিল তাই পেল, ঠিক আছে, যা চেয়েছিল ও তাই পেল, হি গট হোয়াট এভার হি ওয়ান্টেড, যাই চেয়েছিল, বাংলা আমি যদি বলি তাহলে এখানে বলবে যে যাই চেয়েছিল, ঠিক আছে, যেমন বলি আমি যদি যা চেয়েছিল, ওকে, যা চেয়েছিল, তাহলে যা, তাহলে হোয়াট হি ওয়ান্টেড, আমার হাতের রেখা খারাপ লাগছে, হোয়াট হি ওয়ান্টেড যা চেয়েছিল। এবার যদি বলি যাই চেয়েছিল, তাহলে হোয়াট এভার, ঠিক আছে। এবার আমরা যখন ট্রান্সলেশন করব তখন আমাদের একটু এটা মাথায় রাখতে হবে, হোয়াট অ্যান্ড হোয়াট এভার, ঠিক আছে, এখানে তফাৎটা দেখেছো। টেক হুইচ এভার ইউ লাইক, তুমি যা চাইছো তাই নাও, তোমার যা পছন্দ, হুইচ এভার ইউ লাইক, তোমার যা পছন্দ তুমি তাই নাও, ঠিক আছে, হুইচ এভার। রেস্ট্রিক্টিভ টাইপ অফ ইউজ, সেটা হচ্ছে হু আর হুইচ, ঠিক আছে, আমরা হু আর হুইচ এখানে একটা দেখলাম, ঠিক আছে, হু অ্যান্ড হুইচ। রেস্ট্রিক্টিভ টাইপ কি আছে, হ্যাভ এ রেস্ট্রিক্টেড ফোর্স when they limit or define the meaning of the antecedent, অ্যান্টিসিডেন্টটাকে ডিফাইন করা হচ্ছে বা রেস্ট্রিকশন করা হচ্ছে, কীরকম, দিস ইজ দ্য বয় হু ডিড ইট, এই ছেলেটাই সেই ছেলেটা, এখানে রেস্ট্রিকশন হয়ে গেল,
ঠিক আছে, এ হচ্ছে সেই ছেলে। তাহলে আমরা রেস্ট্রিক্ট করেছি, তাকে আমি নির্দিষ্টভাবে বলছি, সীমার মধ্যে রাখছি, ঠিক আছে, লিমিটের মধ্যে রাখছি। এ সেই ছেলে, ঠিক আছে। তাহলে অন্য ছেলেদের থেকে একে আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে। আর কি বলছে, দিস ইজ দ্য বুক হুইচ আই বট, এই সেই বইটা যেটা আমি কিনেছিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেস্ট্রিক্টিভ টাইপ, অন্য সব বই থেকে আলাদা, অন্য সব বই আমি কিনিনি, এই বইটা আমি কিনেছিলাম। তাহলে এই বইয়ের ক্ষেত্রে দেয়ার ইজ এ ইউজ অফ রেস্ট্রিকশন ইন হু অ্যান্ড হুইচ, ওকে। দেন আর আদার ইউজ কি আছে, কন্টিনিউটিভ আর কনজাংটিভ। কনজাংটিভ যেমন আমরা জানো যে কনজাংশন হচ্ছে কনজাংশন, কনজাংশন হচ্ছে যা জুড়ে দেয়, ঠিক আছে। আমরা বলি রেলের জাংশন, জাংশন স্টেশন, জাংশন পয়েন্ট, যেখানে অনেকগুলো লাইন জুড়ে দেয়, ঠিক আছে, ঠিক আছে, অনেক ট্রেন আসতে পারে, ওকে। তা এখানে কনজাংটিভ টাইপ হচ্ছে হু অ্যান্ড হুইচ, ঠিক আছে। হু অ্যান্ড হুইচ হ্যাভ সামটাইমস এ কনজাংটিভ কন্ট্রিবিউটিভ ফোর্স and are used only to improve some additional statement about the antecedent. Antecedent সম্পর্কে একটা additional statement দিচ্ছে, ঠিক আছে। they may then be replaced by a conjunction and a pronoun. তখন অ্যান্টিসিডেন্টকে রিপ্লেস করছে কিভাবে, তা একটা অ্যাজ আ কনজাংশন অ্যান্ড এ প্রোনাউন, ঠিক আছে। কিরকম দেখো, ইউ মাস্ট ওবে, তোমাকে এটা মানতে হবে, তোমাকে মান্য করতে হবে, ওবে মানে মান্য করা। ইউ মাস্ট ওবে, তোমার মান্য করা, হুইচ উইল উইন ইউ দ্য লাভ অফ আদার্স। তাহলে মান্য করা, তাহলে মান্য করাটাকে হুইচ বলছে। মান্য করাটা কি, মানে ইউ মাস্ট ওবে টোটালটা, তুমি যদি মান্য করো হুইচ উইল উইন, তাহলে কি হবে, সকলের মন তুমি জয় করতে পারবে। তাহলে গোটাটা, অর্থাৎ তোমার এই মান্য করার বিষয়টা, ঠিক আছে, উইল উইন ইউ দ্য লাভ অফ আদার, তাহলে কী হবে, সকলে তোমায় ভালোবাসবে, তুমি সকলের মন জয় করতে পারবে। আচ্ছা, দ্য ফ্যাক্ট, তাহলে এখানে অ্যাডিং কত হচ্ছে দেখো, দ্য ফ্যাক্ট অফ ওবেইং, ওকে, দ্য ফ্যাক্ট অফ ওবেইং। তাহলে আমরা এখানে অ্যাডিং করছি, ঠিক আছে, অ্যাডিং টু দ্য অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। ইউ মাস্ট ওবে হুইচ উইল উইন ইউ দ্য লাভ অফ আদার্স, তোমাকে অপরের সকলের মন জয় করতে সাহায্য করবে। আই স ইউর ফাদার, আমি তোমার বাবাকে দেখলাম। আই স ইউর ফাদার খুব সুন্দর, মানে একটা এক্সাম্পল, আই স ইউর ফাদার, আমি তোমার বাবাকে দেখলাম, ঠিক আছে। এইবার দেখো, হু রেকগনাইজড মি, তিনি আমাকে চিনতে পারলেন। রেকগনাইজ মানে চিনতে পারলেন, তিনি আমাকে চিনতে পারলেন যে আরে আমি তো রামের বন্ধু, ঠিক আছে, তিনি আমাকে চিনতে পারলেন, ঠিক আছে। এই যে হু মানে বাবা আমাকে চিনতে পারলেন, তোমার বাবা আমাকে চিনতে পারলেন, ঠিক আছে। তাহলে হুটা এখানে বসছে, হুটা এখানে অ্যাড করছে, ঠিক আছে, এবং কনজাংশনও করছে, যেমন অ্যান্ড বলছি আমরা, অ্যান্ড হি, ঠিক আছে, কনজাংশন করছে অ্যান্ড কন্ট্রিবিউট করছে, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল টাইপ, তাহলে হু আর হুইচের যে আরও ফাংশন আছে সেটা দেখি। নাম্বার 3 যে ফাংশনটা, সেটা হচ্ছে ইট ইজ দ্য ফাংশন অফ দি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কী আছে, অ্যাডভার্বে বলা হয় এ কজ আর পারপাস, ঠিক আছে। আমরা অ্যাডভার্ব এখনো আসিনি, অ্যাডভার্ব ইজ অলসো এ ভেরি ডিটেল ডিসকাশন, ডিটেল চ্যাপ্টার, ঠিক আছে, আমরা আসবো, ঠিক আছে, ভেরি সুন উইল কাম অ্যাক্রস দি চ্যাপ্টার অন অ্যাডভার্ব। তো অ্যাডভার্বে কী আছে, টাইম আছে, অ্যাকশন আছে, টাইম আছে, ঠিক আছে, কজ আছে, পারপাস আছে, আরও অনেকগুলো বিষয় আছে। অ্যাডভার্ব হচ্ছে হুইচ অ্যাডস টু অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটা মানে পিকুলিয়ার পার্টস অফ স্পিচ, ঠিক আছে, ও অ্যাডভার্বকেও কোয়ালিফাই করছে।
অ্যাডভার্বকেও অ্যাড করছে, ভার্বকেও করছে, অ্যাডজেক্টিভ করছে, ঠিক আছে। যাই হোক, তা এখানে আমরা অ্যাডভার্বের যে একটা ফাংশন দ্যাট ইজ কজ অর পারপাস, সেটা আমরা দেখব হু অ্যান্ড হুইচের মাধ্যমে। দ্যাট বলে একজন ব্যক্তি, ঠিক আছে, হু হ্যাড বিন ফাউন্ড গিলটি ওয়াজ ফাইন। দ্যাট যিনি দোষী, গিলটি মানে দোষী, তিনি দোষী প্রমাণিত হন। ফাউন্ড গিলটি মানে দোষী প্রমাণিত হন, ঠিক আছে। দ্যাট যিনি দোষী প্রমাণিত হলেন ওয়াজ ফাইন, তাকে আবার ফাইন মানে জরিমানা, তাকে আবার জরিমানাও করা হলো, ঠিক আছে। তাহলে হু এখানে যেটা বসছে, হু ডাটের পরিবর্তে বসছে, ঠিক আছে। ডাটকে এখানে ও অ্যাডও করছে, ঠিক আছে, ডাটকে অ্যাড করছে এবং পারপাস, যে কজ বা পারপাসটা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। বিকজ হি যেহেতু উনি দোষী প্রমাণিত হলেন, তাই ওনাকে জরিমানা করা হলো, ঠিক আছে। তাহলে হু এখানে বিকজ বা কজ বা পারপাস হিসেবে ব্যবহার হচ্ছে। দ্য পিকচার হুইচ, এখানেও বিকজ হিসেবে হচ্ছে। দ্য পিকচার যে ছবিটা, হুইচ যেটা, ওয়াজ নট গুড, ছবিটা খারাপ হয়ে গেছিল, ছবিটা খুব ভালো ছিল না, হ্যাভ বিন থ্রোন অ্যাওয়ে। তাহলে দেখো, হুইচ ওয়াজ নট গুড, যেহেতু ওটা ভালো ছিল না, সেহেতু ওটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এটা কী জন্য করা হলো, কী জন্য ছুঁড়ে ফেলে দেওয়া হলো? বিকজ ইট ওয়াজ নট গুড। তাহলে এটা একটা কজের কথা বোঝা যাচ্ছে, একটা কারণ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যেহেতু ভালো ছিল না সেহেতু ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। পারপাস, আমরা এর আগের সেন্টেন্সটা কজ দেখলাম, ঠিক আছে। যেহেতু ছবিটা খারাপ ছিল তাই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। দ্যাট ওয়াজ দ্য কজ, যে ছবিটা খারাপ ছিল, ঠিক আছে। নাও উই উইল ডিসকাস পারপাস। পারপাস মানে উদ্দেশ্য। পারপাস মানে উদ্দেশ্য। আই শ্যাল সেন্ড মাই ব্রাদার, আমি আমার ভাইকে পাঠাবো। হু উইল ডু দ্য ওয়ার্ক, আমি ভাইকে পাঠাবো, কেন পাঠাবো? আমার একটা পারপাস আছে তো, আমার এই ভাইকে পাঠানোর পিছনে একটা পারপাস কাজ করছে, ঠিক আছে। কারণ ওই কাজটা করবে বা ও কাজটা করতে পারে, ঠিক আছে। সেই জন্যে আমি ভাইকে পাঠাবো। এখানে হু ব্যবহার হচ্ছে, ঠিক আছে। হুটা ব্যবহার হচ্ছে ভাই হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। হি হ্যাজ সেন্ট মি এ ডগ, এখানে প্রথমে হু বললো, হু সবসময় পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে, আমরা পড়লাম, ঠিক আছে। কিন্তু হুইচ আবার ইনঅ্যানিমেট, হুইচ কিন্তু আবার অ্যানিমালদের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। হি হ্যাজ সেন্ট মি এ ডগ, উনি একটা কুকুর পাঠিয়েছিলেন। হুইচ উইল গার্ড মাই হাউস, ঠিক আছে। তাহলে পারপাসটা কি, উনি কেন আমায় পাঠালেন? আমার বাড়ি পাহারা দেবে। তাহলে হুইচ এবং হু এখানে দে আর used in the sentence as adverbial purpose. Relative pronoun that is always used in restricted sense, ঠিক আছে। It is used instead of who and which. অনেক সময় হু এবং হুইচের পরিবর্তে দ্যাট ব্যবহার হয়, ঠিক আছে। আমরা রিলেটিভ প্রোনাউনের ক্লাসে আছি, ঠিক আছে। ফর এক্সাম্পল, হু এবং হুইচের পরিবর্তে দ্যাটও ব্যবহার হচ্ছে। কীরকম? আফটার অ্যাডজেক্টিভস ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি দেখো, বেস্ট, গুড হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আর বেটার হচ্ছে কম্প্যারেটিভ, হ্যাঁ। এবার বেস্ট হচ্ছে সুপারলেটিভ, ঠিক আছে। তা হি ইজ দ্য বেস্ট ম্যান, এই সবচেয়ে মানে সেরা লোক, শ্রেষ্ঠ ম্যান, শ্রেষ্ঠ পুরুষ, ঠিক আছে। দ্যাট আই এভার স, আমি যে জীবনে যতগুলো লোক দেখেছি তার মধ্যে ওই সবচেয়ে সেরা, ঠিক আছে। তাহলে এখানে এই যে বেস্টের জায়গায় হু বসতে পারতো, কিন্তু হু বসছে না, ওখানে বসছে দ্যাট। হুয়ের জায়গায় এখানে দ্যাট বসছে। দেখো কত ডেলিকেট
এরিয়াস অফ গ্রামার, ঠিক আছে। আমরা দেখছিলাম হু পার্সনের বিরুদ্ধে হু বসছিল, ঠিক আছে, অ্যান্টিসিডেন্টের জন্য ওখানে হু বসছিল। এবার দেখো এখানে হু এর জায়গায় আবার দ্যাট বসছে, ঠিক আছে। ইজ দ্য বেস্ট ম্যান দ্যাট আই এভার স। after same any all only one that require a defining clause after them, all that, যেমন আমরা বলি all that glitters is not gold, ঠিক আছে, all that glitters is not gold, ঠিক আছে। all that বা যা কিছু all that সব কিছু যা অর্থে এখানে ব্যবহার হচ্ছে। all that I want is this, যা আমি চাই সেটা হচ্ছে এই, all that, ঠিক আছে, যা আমি চাই সেটা হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এখানে হু এবং হুইচের পরিবর্তে এখানে দ্যাট বসছে, কিন্তু দ্যাট হচ্ছে খুব কনসপিকিউয়াস, দ্যাট এখানে অনেক পরিষ্কারভাবে সে আমাদের বোঝাতে পারছে। হি ইজ দ্য অনলি বয়, সেই একমাত্র ছেলে, দ্যাট ডিড ইট, ঠিক আছে, যে এটা করেছিল, এই একমাত্র ছেলে যে এটা করেছিল, ঠিক আছে, দ্যাট ডিড ইট। তাহলে দ্যাট এখানে ব্যবহার হচ্ছে হু এর পরিবর্তে। আনসার এনি কোয়েশ্চেন দ্যাট ইউ ক্যান, তুমি যা পারো লেখো, যে কোনো কোয়েশ্চেন তুমি পারো লেখো, ঠিক আছে। আমরা পরীক্ষায় যখন আমরা কোয়েশ্চেন পেপার পাই তখন এই ধরনের ডাইরেকশন থাকে, ঠিক আছে। ইজ দিস দ্য সেম, এটা কি সেই একই, দ্যাট ইউ শোড মি বিফোর, তুমি আমায় দেখিয়েছিলে সেইটা কি এইটাই সেইটাই, দ্যাট এখানে ব্যবহার হচ্ছে। রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ অলওয়েজ ইউজ ইন রেস্ট্রিক্টেড সেন্স, ইট ইজ ইউজ ইনস্টেড অফ হু অ্যান্ড হুইচ, এটা আমরা আগে দেখলাম। আফটার দ্য ইন্টারোগেটিভস ইউ হু অ্যান্ড হোয়াট, এগুলো আবার ইন্টারোগেটিভ অর্থে ব্যবহার হয়। যেমন আমরা এর আগের চ্যাপ্টারে পড়লাম যে হু ইজ হি, হোয়াট ইজ হি, ঠিক আছে, আবার হুইচ ইজ হি, আমরা তিনটেই পড়লাম, ঠিক আছে। এবার এখানে পড়ছে কি যে দ্যাট, হু ইজ দ্য বয় দ্যাট ডিড ইট, কে ছেলেটা যে এটা করলো, হোয়াট ইজ ইট দ্যাট ইউ ওয়ান্ট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ, কিন্তু এখানে আমরা দ্যাট ব্যবহার করছি হু এবং হুইচের পরিবর্তে। রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ অলওয়েজ ইউজ ইন রেস্ট্রিক্টেড সেন্স, ইট ইজ ইউজ ইনস্টেড অফ হু অ্যান্ড হুইচ। দেখো, আফটার টু অ্যান্টিসিডেন্টস, one requiring who and the other which, many are the men and countries that I saw, একটা মানে দুটো অ্যান্টিসিডেন্টস আছে, ঠিক আছে, মেনি আর দ্য মেন একটা অ্যান্টিসিডেন্ট, অ্যান্ড কান্ট্রিজ আরেকটা অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে এখানে আমরা নাউন যার পরিবর্তে প্রোনাউন বসে, দ্যাট ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, বা নাউন যাকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ বসছে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে যে আগে আসে, ঠিক আছে, নর্মালি অ্যান্টিসিডেন্ট হচ্ছে আগে আসে, প্রিসিডেন্ট, ঠিক আছে। মেনি আর দি মেন, অনেক লোক, অ্যান্ড কান্ট্রিজ দ্যাট আই স, আমি যত লোক আর যত দেশ আমি ভ্রমণ করলাম বা দেখলাম, ঠিক আছে, এটা কিন্তু এখানে হু এবং হুইচের পরিবর্তে, হু মানে কি না মেনের জায়গায় হু বসতে পারতো, আর কান্ট্রিজের জায়গায় হুইচ বসতে পারতো, ঠিক আছে, কিন্তু এখানে আমরা দ্যাট ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এখানে দুটো ব্যবহার না করে আমরা একটাই ব্যবহার করছি, ঠিক আছে। এখানে যদি হু বলি আবার হুইচ বলি, ঠিক আছে, তাহলে একটা কনফিউশন আসবে, ঠিক আছে, ঠিক আছে। সেই জন্য কী করছি আমরা, অর্থাৎ দুটোকেই রেফার করে আমরা দ্যাটের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম। তাহলে দ্যাট ইজ ভেরি কমন, ঠিক আছে। কারণ কি হচ্ছে, কারণ দ্যাট হুয়ের পরিবর্তেও বসছে আবার হুইচের পরিবর্তেও বসছে, ঠিক আছে, তাহলে দ্যাট ইজ কমন। As the relative pronoun is itself a conjunction, it joins two adjectival clauses to the same antecedent.
যেমন রিলেটিভ প্রোনাউন আমরা কনজাংশন হিসেবে বলেছি। আমরা চ্যাপ্টারের প্রথমেই আমরা যখন ডেফিনিশন দিচ্ছিলাম তখন আমরা বলেছি যে রিলেটিভ প্রোনাউন ইজ ইটসেলফ এ কনজাংশন, কারণ এখানে দুটো সেন্টেন্স বা ক্লজকে সে জুড়ে দেয়, অ্যাড করে, ঠিক আছে। সো ইট ইজ প্লেয়িং দ্য রোল অফ এ কনজাংশন, ঠিক আছে। ইট জয়েন্স টু অ্যাডজেক্টিভাল ক্লজেস টু দ্য সেম অ্যান্টিসিডেন্ট। যেমন একটা অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে নাউন, ঠিক আছে, বিশেষ, ঠিক আছে। তাহলে অ্যান্টিসিডেন্ট একটাই আছে, ঠিক আছে, কিন্তু তার ক্লজ দুটো আছে। আমরা এক্সাম্পল দেখি। আই হ্যাভ সিন দ্য পিকচার্স, আমি ওই ছবিগুলোকে দেখেছি। পিকচার্স হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, ঠিক আছে। হুইচ ইউ হ্যাভ পেন্টেড, তুমি যেগুলো পেন্টেড মানে অঙ্কন করেছিলে, তুমি যে ছবিগুলো এঁকেছিলে, তাহলে এটা একটা ক্লজ হলো হুইচ ইউ হ্যাভ পেন্টেড অ্যান্ড হুইচ ইজ ভেরি লাইফ লাইক, ঠিক আছে, অ্যান্ড হুইচ ইজ ভেরি লাইফ লাইক। তাহলে এখানে দেখো আরেকটা বলছে কি না, যেটা খুব জীবন্ত, খুব লাইফ লাইক। লাইফ লাইক মানে খুব জীবন্ত, মানে তুমি এমন ছবিটা এঁকেছো যেন মনে হচ্ছে একদম অরিজিনালি আমরা জীবনের ক্ষেত্রে যেমনভাবে দেখি, ঠিক আছে, তেমনিভাবে ওটাকে ছবিটা এরকম বাস্তবভাবে তুলে ধরেছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্ড হুইচ ব্যবহার হচ্ছে, ইউজেস অফ অ্যান্ড হুইচ, বাট হুইচ, ঠিক আছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন ইটসেলফ ইজ এ কনজাংশন, মানে অর্থাৎ ইট ইজ ফাংশনিং অ্যাজ এ কনজাংশন, ইট জয়নিং টু অ্যাডজেক্টিভাল ক্লজেস, ঠিক আছে, টু দ্য সেম অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট একটাই থাকবে, কিন্তু তার সঙ্গে দুখানা অ্যাডজেক্টিভাল ক্লজ থাকছে। তাহলে মাঝখানে থাকবে অ্যান্ড হুইচ, ঠিক আছে। দেখো, আই ওয়েন্ট টু হিজ হাউস, প্রথমে আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি তার বাড়িতে গেলাম, আই ওয়েন্ট টু হিজ হাউস, ঠিক আছে। হাউস হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে হাউস সম্পর্কে দুটো ক্লজ হচ্ছে, কি কি ক্লজ হচ্ছে? হুইচ ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন, ওটা শহর থেকে অনেকটাই দূর, ঠিক আছে, হুইচ ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য দূর, ঠিক আছে, তাহলে শহর থেকে অনেকটা দূর। বাট হুইচ ক্যান বি রিচড ইজিলি বাই মোটরসাইকেল, কিন্তু মোটর বাইকে খুব সহজেই সেখানে পৌঁছানো যায়। বাট হুইচ, তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা বাট হুইচ রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করছি। আগে আমরা দেখলাম, আগের সেন্টেন্সটা দেখলাম অ্যান্ড হুইচ, এবারটা আমরা আসছি বাট হুইচ। কন্ডিশন কি আছে? কন্ডিশন হচ্ছে সেম অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, টু অ্যাডজেক্টিভ ক্লজেস, তবেই আমরা অ্যান্ড হুইচ এবং বাট হুইচ ইউজ করতে পারব। ক্লিয়ার? অ্যাজ ইজ এ রিলেটিভ প্রোনাউন। অ্যাজ শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করি, ঠিক আছে, বিভিন্নভাবে ব্যবহার হয় অ্যাজ, সাচ, সো, ওকে। অ্যাজ ইজ এ রিলেটিভ প্রোনাউন when it comes after the same as, such as much, as many, ঠিক আছে, and is applied to both persons and things, ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয় এবং বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হয়, ঠিক আছে। উদাহরণ হিসেবে আমরা দেখি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দিস ইজ দ্য সেম বুক, তাহলে এখানে আমরা সেম বুক কথাটা ব্যবহার করলাম। তাহলে এইটাই হচ্ছে সেই একই বই। দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট, অ্যাজ মানে ওইটার মতো। তাহলে এখানে দিসও আছে, আবার দ্যাটও আছে, ঠিক আছে, সেমও আছে, অ্যাজও আছে, ঠিক আছে। তাহলে এখানে সেমের সঙ্গে সেম অ্যাজ হিসেবে এখানে ব্যবহার করবে, ঠিক আছে। অনলি সাচ বয়েজ, দেখো এখানে আবার সাচ আছে, অনলি সাচ বয়েজ অ্যাজ হ্যাভ পাসড, অনলি সেই সমস্ত ছেলেরা যারা পাস করেছে, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাস করেছে, দে নিড অ্যাপ্লাই, তারা কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আমাদের ডাইরেকশানে থাকে না এরকম, ওর নোটিশ বোর্ডে থাকে, ঠিক আছে, অনলি সাচ বয়েজ অ্যাজ হ্যাভ পাস, অথবা এখানে তুমি দ্যাটও ব্যবহার করতে পারো, দ্যাট হ্যাভ পাস, ঠিক আছে, নিড অ্যাপ্লাই, কিন্তু আমরা এখানে
সাচ অ্যাজ এর যে ব্যবহারটা সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করছি। অ্যাজ এর সাথে সেম, যেমন এখানে আগেরটা আমরা কি দেখলাম, সেম অ্যাজ, সাচ অ্যাজ, ঠিক আছে। আই গিভ হিম অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ হি রিকোয়ার্ড, আমি তাকে যতটা দিলাম তার যতটা প্রয়োজন, অ্যাজ হি রিকোয়ার্ড, তার যতটা প্রয়োজন ছিল আমি ততটাই দিলাম, অ্যাজ মাচ অ্যাজ মেনি, ঠিক আছে। যেমন আমরা যদি কোনো নিউমারালসের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন সে 100 রুপিস, ঠিক আছে, তাহলে অ্যাজ মেনি হয়ে গেল, ঠিক আছে। যেমন সে 10 বুকস, যাকে আমি 10টা বই দিলাম, ঠিক আছে, তাহলে অ্যাজ মেনি হয়ে গেল। আর যদি আমি, যেখানে কোয়ান্টিটি এইভাবে নির্ধারণ করা যায় না, অ্যাজ মাচ 5 কিলো রাইস, অ্যাজ মাচ, ঠিক আছে। তাহলে অ্যাজ মাচ এবং অ্যাজ মেনি, সাচ অ্যাজ, সেম অ্যাজ, এগুলো আমরা ব্যবহার শিখছি। দিজ আর অল রিলেটিভ প্রোনাউন। আবার কন্টিনিউ করছে, অ্যাজ ইজ অলসো ইউজ ফর অ্যান আনএক্সপ্রেসড অ্যান্টিসিডেন্ট, যেমন আমরা আগেরটাই দেখলাম যে বুক ইজ এ অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, বা বয় ইজ অলসো অ্যান্টিসিডেন্ট। আরেকটা এক্সাম্পলে দেখলাম বয় ইজ অ্যান্টিসিডেন্ট। কিন্তু কিছু কিছু সেন্টেন্স থাকে when antecedent is not given, antecedent দেয়া নেই, antecedent is absent, ঠিক আছে, unexpressed বা understood। আমরা বলি understood মানে উহ্য আছে, ঠিক আছে, উহ্য আছে। কিরকম, দিস ইজ ট্রু, এটা সত্যি, অ্যাজ আই সেড বিফোর, আমি যেমন বলেছিলাম এটা কিন্তু সত্যি, এটা কিন্তু সত্যি কথা যে ওকে মেরেছিল, বা ও ওখানে গিয়েছিল, বা এই ঘটনাটা ঘটেছিল, এটা সত্যি, দিস ইজ ট্রু, অ্যাজ আই সেড বিফোর। তাহলে অ্যাজ এখানে কি হচ্ছে না, এখানে একটা আনএক্সপ্রেসড বা আন্ডারস্টুড একটা অ্যান্টিসিডেন্ট আছে। দিস ইজ ট্রু অ্যাজ এ থিং, একটা বস্তু হিসেবে এটা সত্যি কথা, অ্যাজ আই সেড বিফোর, আমি যেমন তোমায় বলেছিলাম। তাহলে অ্যাজ এখানে একটা আনএক্সপ্রেস অ্যান্টিসিডেন্টের জায়গায় বসছে। দেখো, মিস্টার বোস বাবু, অ্যাজ হুইচ ফ্যাক্ট ইজ ওয়েল নোন, তিনি যেমন সবার কাছে পরিচিত, অ্যাজ ইজ ওয়েল নোন মানে হুইচ ফ্যাক্ট মানে অ্যাজ ইজ ওয়েল নোন, ঠিক আছে, দিস ইজ কল অ্যান্টিসিডেন্ট। কিন্তু এটা এখানে উচ্চ আছে, আনএক্সপ্রেসড আছে। মিস্টার বোস অ্যাজ ইজ ওয়েল নোন, ঠিক আছে, তিনি যেমন সকলের কাছে পরিচিত, ইজ দ্য রিচ ম্যান, তিনি একজন ধনী ব্যক্তি, ঠিক আছে। দ্য সেম আমরা পড়লাম সাচ অ্যাজ, ঠিক আছে। এবার আমরা দেখছি সেমটা কীরকম, দিস ইজ দ্য সেম বুক দ্যাট আই লস্ট, ঠিক আছে, এই সেই বইটা, দিস ইজ দ্য সেম বুক দ্যাট আই লস্ট, ঠিক আছে। সেমের পরে সবসময় দ্যাট হয়, দি সেম ইজ অলওয়েজ ফলোড বাই দ্যাট, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। দিস ইজ দ্য সেম বুক, এটা সেই বইটাই। এখানে যদি বাংলা করি তাহলে এরকম হবে, সেই বইটাই, ঠিক আছে, অথবা একই বই, একই বই যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। ওকে, নেক্সট হচ্ছে বাট ইজ এ রিলেটিভ প্রোনাউন। আমরা জানি বাট ইজ এ কনজাংশন, ঠিক আছে। যখন আমরা কনজাংশন যখন আমরা ক্লাসিফিকেশন অফ স্টেশন পড়ছি, সে সেন্টেন্স পড়ছি, তখন বাট ইজ এ কনজাংশন। বাট কী করছে না, দুটো ক্লজকে সে জুড়ে দিচ্ছে, দুটো সেন্টেন্সকে জুড়ে দিচ্ছে, দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, অথবা কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বাটের মেন ফাংশন। কিন্তু আমরা এখানে দেখছি বাট ইজ এ রিলেটিভ প্রোনাউন, কীরকম, অ্যান্ড সামটাইমস ইট ইজ কল্ড দ্য নেগেটিভ রিলেটিভ কেন, বাট হচ্ছে নট হিসেবে ব্যবহার হয়, নট মানে না, দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো ম্যান সেখানে কোনো লোক নেই, ঠিক আছে, বাট উইশেস টু বি হ্যাপি মানে যে সুখী হতে চায় না, হু নট, বাট মানে হু নট।
যে সুখী হতে চায় না, বাট যেমন আমি বলি যে ইন দ্য মিটিং এভরিবডি কেম, ঠিক আছে, এভরিবডি কেম বাট হরি, সবাই এসেছিল বাট হরি, কিন্তু হরি আসেনি। হু নট, হরি আসেনি, তাহলে হরি এখানে বাটটা ব্যবহার হচ্ছে ইন দ্য নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন্স এগেইন ইন নাম্বার, এটা আমাদের মাথায় রাখতে হবে, নাম্বার, জেন্ডার অ্যান্ড পার্সন, ঠিক আছে। নাম্বার আমরা পড়েছি, নাউনের নাম্বার পড়েছি, নাউনের নাম্বার চ্যাপ্টারটা পড়েছি আমরা, ঠিক আছে। নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে। আর যখন একটা ক্ষেত্রে ব্যবহার হবে দ্যাট ইজ সিঙ্গুলার নাম্বার, যখন একের বেশি ব্যবহার হবে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তেমনি আমরা সংস্কৃতে দেখেছি দ্বিবচন বলা হয়, ওকে। যখন দুটোর ক্ষেত্রে ব্যবহার হবে তখন দ্বিবচন, কিন্তু আমাদের ইংরেজিতে এই দুটোই আছে নাম্বার, ঠিক আছে। সিমিলারলি জেন্ডার, আমাদের বলি জেন্ডারে তেমনি ম্যাসকুলাইন, ফেমিনাইন, ম্যাসকুলাইন পুরুষের জন্য, ফেমিনাইন হচ্ছে স্ত্রীলোকের জন্য, ঠিক আছে। দেন নিউটার, যাদের কোনো জেন্ডার নেই সে নিউটার, ম্যাসকুলাইনও না, নাইদার ম্যাসকুলাইন নট ফেমিনাইন, ঠিক আছে, দেন ইট ইজ কল্ড নিউটার। And there is another gender in English that is called common gender, ঠিক আছে। কমন জেন্ডার কীরকম? দ্য প্যারেন্টস মানে পিতা মাতা, ঠিক আছে, ওখানে ফাদারও আছে আবার মাদারও আছে, ঠিক আছে। এনিওয়ে, আমরা এখন জেন্ডারের ক্লাস করছি না, আমরা ক্লাস করছি প্রোনাউনের ক্লাস করছি। তা প্রোনাউনে কি বলা হচ্ছে যে নাম্বার, জেন্ডার অ্যান্ড পার্সন। পার্সনটা আমরা শিখে নিই। পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সনের ক্লাসটা আমরা করিনি, এনিওয়ে করব। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কি, যেমন আই এর প্লুরাল হয় উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি না, আমরা বাংলায় বলি তুমি তোমরা, ঠিক আছে। ইউ মানে তুমি হলো, আবার ইংরেজিতে ইউ মানে তোমরা হলো, ঠিক আছে। অ্যান্ড থার্ড পার্সনে কি না, হি, দে, সে, তাহারা, হি, শি, দে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পার্সন। তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের যা নাম্বার হবে, অ্যান্টিসিডেন্টের যা জেন্ডার হবে, অ্যান্টিসিডেন্টের যা পার্সন হবে, তেমনি প্রোনাউনের ঠিক তাই হবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার আছে? এটা হচ্ছে রুল। তাহলে অ্যান্টিসিডেন্ট কি বলছে? আই, দেখো অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই হু অ্যাম ইয়োর মাস্টার। থিঙ্ক, আই হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, আই মানে আমি, ঠিক আছে। হু অ্যাম ইয়োর মাস্টার, যে তোমার মাস্টার মানে প্রভু হতে পারে, শিক্ষক হতে পারে, ঠিক আছে। হাউ অ্যাম মাস্টার থিঙ্ক সো, আই থিঙ্ক সো, ঠিক আছে। তাহলে হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, বিকজ হু স্ট্যান্ডস ফর আই ইজ দ্য অ্যান্টিসিডেন্ট, আই ইজ দ্য অ্যান্টিসিডেন্ট নাউন। দেন হু হচ্ছে এখানে আয়ের জায়গায় বসছে, হু হচ্ছে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। হু অ্যাম হলো কেন? কারণ আইটা অ্যাম হয়। তাহলে আমাদের অ্যান্টিসিডেন্টের যে পার্সন, নাম্বার এবং জেন্ডার হবে, তাহলে যেমন অ্যান্টিসিডেন্টের পার্সন হচ্ছে, ঠিক আছে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন, তাহলে আই এর পরে অ্যাম হয়, ঠিক আছে। যদি হি থাকতো তাহলে ইজ হতো, ঠিক আছে। যদি দে থাকতো তাহলে আর হতো, সিমিলারলি, ঠিক আছে। যদি ইউ থাকতো তাহলে আর হতো। তো যেহেতু এখানে আই আছে, আইয়ের যে অ্যান্টিসিডেন্টের যা পার্সন, যা নাম্বার, যা জেন্ডার, প্রোনাউনেরও ঠিক তাই নাম্বার, তাই জেন্ডার, তাই পার্সন হবে, ঠিক আছে। হু অ্যাম ইয়োর মাস্টার থিঙ্ক সো, ঠিক আছে, ক্লিয়ার।
দিস ইজ দ্য লেডি, ইনি সেই ভদ্রমহিলা, দিস ইজ দ্য লেডি, এনি ভদ্রমহিলা দ্যাট লস্ট হার রিং, তিনি তার আংটি হারিয়ে ফেলেছিলেন। দিস ইজ দ্য লেডি দ্যাট লস্ট হার রিং, কীরকম হলো না, লেডি, লেডি মানে সেই ভদ্রমহিলা, তাহলে ভদ্রমহিলা হচ্ছে জেন্ডার কি, জেন্ডার হচ্ছে ফেমিনিন জেন্ডার, ঠিক আছে, জেন্ডার হচ্ছে ফেমিনিন জেন্ডার। দিস ইজ দ্য লেডি, তাহলে এটা হচ্ছে নাম্বার হচ্ছে একটা, তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, ফেমিনিন জেন্ডার, অ্যান্ড পার্সন হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এই বাকি এছাড়া বাকি যা আছে সব কিছু থার্ড পার্সন, পৃথিবীতে বাকি সব হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। তো দিস ইজ দ্য লেডি, লেডি হচ্ছে সিঙ্গল নাম্বার, দেন লেডি হচ্ছে ফেমিনিন জেন্ডার, আর যে লেডি হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে তারপরে যে প্রোনাউনটা বসবে, এরপরে যে রিলেটিভ প্রোনাউনটা বসবে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এখানে দ্যাট, ঠিক আছে, দ্যাট লস্ট হার রিং, হার কেন বসলো, বিকজ লেডি ইজ দ্য ফেমিনিন জেন্ডার, ওকে। এবং দ্য রিলেটিভ প্রোনাউন ইজ অফেন অমিটেড, এবার আমরা দেখছি অমিশন, রিলেটিভ প্রোনাউন এখানে বসছে না, উঠে গেছে, বসছে না, ঠিক আছে। কীরকম বসছে না কেন, দেখি কীরকমভাবে সেটা ব্যবহার হয়। হোয়েন ইট ইজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব, যখন সেটা ভার্বের অবজেক্ট অর অফ এ প্রিপোজিশন, অথবা যদি কোনো প্রিপোজিশনের অবজেক্ট হয়, তাহলে রিলেটিভ প্রোনাউন সেখানে অমিশন থাকে বা উঠে যায়, ব্যবহার হয় না। আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, হি ইজ দ্য ম্যান, ইনি সেই লোক, আই স, যাকে আমি দেখেছিলাম, কিন্তু যাকে, যাকে এই কথাটা অর্থাৎ হুম, হুম এটা কিন্তু এখানে ব্যবহার হলো না, এটা আনএক্সপ্রেসড আছে, কারণ এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট অফ দ্য ভার্ব ইজ, ঠিক আছে, ভার্বের অবজেক্ট অথবা প্রিপোজিশনের অবজেক্ট যদি হয়, তাহলে এখানে যেহেতু ভার্বের অবজেক্ট, সেহেতু এখানে এটা উজ্জ্ব হয়ে গেল। আই নো দ্য ডে, আই নো দ্য ডে, আমি দিনটার কথা জানি, ঠিক আছে, আই নো দ্য ডে অন হুইচ হি কেম, যেদিন তিনি এসেছিলেন আমি সেই দিনটার কথা জানি, আমি সেই দিনটার কথা মনে রেখেছি, ওকে। তাহলে সেই দিনের জায়গায় বসছে, দিনের জায়গায় বসছে, কিছু বসছে না, এটা হচ্ছে অমিশন হয়ে গেল, ঠিক আছে। দিস ইজ কল্ড অমিশন, ঠিক আছে। অমিশনের উল্টো কি, কমিশন, কমিশন মানে কিছু করা, আর অমিশন হচ্ছে না করা, ঠিক আছে, করা এবং না করা, ঠিক আছে। তাহলে এখানে অমিশন হচ্ছে মানে এটা এখানে বসছে না, এখানে রিলেটিভ প্রোনাউন বসছে না, আই নো দ্য ডে হি কেম, তাহলে এখানে ডাইরেক্টলি বলছে, ডাইরেক্টলি চলে আসছে হি কেম, ঠিক আছে, যেদিন তিনি এসেছিলেন সেদিনটা আমি জানি, ঠিক আছে। ইনডেফিনিট প্রোনাউন, এবার আমরা আসছি, দিস ইজ দ্য মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ ইনডেফিনিট প্রোনাউন, লাস্ট ক্লাস অফ প্রোনাউন, ঠিক আছে। আমরা কি পড়লাম, তাহলে আমরা পড়লাম যে পার্সোনাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, একটা মানে relative pronoun, then reflexive pronoun, ঠিক আছে, emphatic pronoun, কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ঠিক আছে। আমরা এতগুলো প্রোনাউন পড়লাম। লাস্ট মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ প্রোনাউন, দ্যাট ইজ ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কি, অনিশ্চিত, মানে যাকে ডেফিনিট করে বলা হচ্ছে না, হ্যাঁ, অনিশ্চয়াত্মক, অনিশ্চয়াত্মক। কিরকম, ইনডেফিনিট প্রোনাউন রেফার টু পার্সনস অর থিংস
পার্সনকেও বলে আবার থিংসকেও বলে ইন এ জেনারেল ম্যানার, ঠিক আছে। দে আর এনি, ওয়ান, নান, নট, আদার, অ্যানাদার, সেভারাল, মেনি, ফিউ, অল, সাম, দে, এই সমস্ত। তারা সব কিছু বলছে কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছে না। কি বলছে? উদাহরণে কি দেখছি আমি, এনি ম্যান ক্যান ডু ইট, যে কোনো লোক করতে পারে, ঠিক আছে। কারোর নাম বলা হচ্ছে না, কতজন লোক করতে পারে সেটাও বলা হচ্ছে না, তাহলে দিস ইজ এনি ইজ কল্ড ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। এই যে ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সাম মেন কেম টু সি মি, কিছু কিছু লোক এসেছিল। কত লোক এসেছিল? 5 জন না 10 জন না 12 জন, ঠিক আছে। দ্য নাম্বার ইজ নট আইডেন্টিফাইড, নাম্বার ইজ নট ডেফিনিট। তো আই স অ্যানাদার বয়, আমি আরেকটা ছেলেকে দেখলাম, অ্যানাদার বয়, ঠিক আছে। কোন ছেলেটা দেখলাম সেটা ডেফিনেটলি বলা হচ্ছে না। এনি ইজ এ এনি অ্যাজ এ প্রোনাউন, এনি আরেকটা প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে ইন ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় এনি, কীরকম? এবং এটা বোধ পার্সনকেও করে, পার্সন এবং থিংস, ঠিক আছে। অ্যান্ড টেক এনি নাম্বার, তাহলে এনি না, এনি থাকলে তো এনি নাম্বারই হবে, ঠিক আছে। আই হ্যাভ ইউ সিন এনি ম্যান, কোনো লোককে তুমি দেখেছো? অর মেন, তুমি একটা লোক অথবা অনেক লোককে দেখেছো, সেখানে অনেক লোককে দেখেছো তুমি, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। নো, আই হ্যাভ নট সিন এনি। তাহলে দেখো এখানে প্রথম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হলো, তারপরে আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। আই হ্যাভ নট সিন এনি, ঠিক আছে। আর বলতে পারতো এনি ম্যান, এখানে ম্যানটা এখানে উচ্চ আছে। হ্যাভ ইউ সিন এনি ম্যান দেয়ার? আই হ্যাভ নট সিন এনি, আমি দেখিনি। আমরা বাংলায় বলি না শর্ট করে, আমি দেখিনি, আমি কোনো লোক দেখি নাই, এইভাবে আমরা কথা বলি, ঠিক আছে। নো, আই হ্যাভ নট সিন এনি, ঠিক আছে। এনি ম্যানটা কিন্তু এখানে উজ্জ আছে। আই হ্যাভ নট সিন এনি, এনিটা এনি মানে রেফার্স টু ম্যান, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার হলো, এবং এই যে নট, তাহলে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হলো। দিস ইজ দ্য ফাংশন অফ এনি। আই ওয়ান্ট এ ফিউ চেয়ার, ক্যান ইউ গিভ মি এনি? আমার কিছু চেয়ারের প্রয়োজন, তুমি কিছু দিতে পারো, ঠিক আছে। তাহলে এনি এখানে কোনো নাম্বার বলা হচ্ছে না, বা 5টা 10টা 20টা এরকম কিছু নাম্বার বলা হচ্ছে না, ঠিক আছে। এনি ইজ ইনডেফিনাইট। সাম ইজ অলসো সাম মানে কিছু, সাম ইজ এ প্রোনাউন ইজ প্লুরাল অ্যান্ড মে বি ইউজ ফর বোথ পার্সনসে ব্যবহার করা হয়, আবার থিংসেও ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন সাম সে, কেউ কেউ বলে, সাম মানে কেউ, বাংলায় হলে কেউ কেউ, সেটা একজনও হতে পারে আবার 10 জনও হতে পারে, ঠিক আছে। সাম সে হি উইল কাম, কেউ কেউ বলছে উনি আসবেন, ঠিক আছে। তো দিস ইজ ইন প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, এবং পার্সন এবং থিংস দুটো ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। এখানে কিন্তু পার্সনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। হি হ্যাজ মেনি বুকস, এটা কিন্তু থিংসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। কীরকম? সাম আর নিউ, সাম ওল্ড, এখানে আবার দুটো সাম ব্যবহার করেছে, খুব সুন্দর। হি হ্যাজ মেনি বুকস, তার অনেক বই আছে। সাম আর নিউ, কিছু নতুন আছে কিছু পুরনো আছে, ঠিক আছে। কিন্তু সংখ্যার কথা বলা হচ্ছে না, ঠিক আছে। ওয়ান অ্যাজ এন ইনডেফিনিট প্রোনাউন, ওয়ান ইজ অলওয়েজ ফলোড বাই ওয়ান। ওয়ান থাকলে আরেকটা ওয়ান থাকবে, ঠিক আছে। ওয়ান একা বসবে না, ওয়ান আরেকটা ওয়ান, ঠিক আছে। কীরকম? ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি। এবার আমি যদি বলি ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, না, তাহলে ভুল যায়, ঠিক আছে। ওয়ান থাকলে আবার ওয়ানই দিতে হবে, ঠিক আছে। ওয়ান সেখানে কিন্তু পজিটিভ কেসে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। ওয়ান ডাজ নট নো হোয়েন ওয়ান উইল ডাই, এখানে ওয়ান মানে কিন্তু একজনও হতে পারে আবার কেউ হতে পারে। কেউ জানে না সে কখন মারা যাবে, ঠিক আছে। কিন্তু এখানে ওয়ান থাকলে ওয়ান দিতেই হবে। If one is used numerically, the personal pronouns that follow should be he or she and his or her, ঠিক আছে।
কীরকম? ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স, এখানে কিন্তু একজনই আছে। ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স হ্যাজ লেফট হিজ ব্রিফকেস। হিজ হলো এখানে ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার, অর্থাৎ প্যাসেঞ্জারদের মধ্যে একজন, অর্থাৎ এখানে একটা কিন্তু সিঙ্গল নাম্বারের কথা বলা হলো। যখন সিঙ্গল নাম্বারের কথা বলা হলো তখন কি হলো? তখন এখানে ওয়ানের জায়গায় হিজ চলে এসছে। ঠিক আছে, লেফট হিজ ব্রিফকেস ইন দ্য বাস, সে বাসের মধ্যে ব্রিফকেসটা ফেলে এসছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স। অনেক সময় ভুল হয়, যেটা কারেকশানে দেয় প্যাসেঞ্জার্সের পরে দেয়ার লিখে দেয়। ঠিক আছে, কিন্তু দেয়ার হবে না, এটা হিজ হবে, কারণ ওয়ান মানে এখানে একজন। ঠিক আছে, সিঙ্গল। ইট ইজ ইউজড ইন বোথ দি নাম্বারস। ঠিক আছে, এবার দুটো নান, এটা আমরা নান পড়ছি এখন। নান মানে কেউ না, একজনও না, নান কেউ না। ঠিক আছে, এটা কিন্তু সমস্ত নাম্বারের ক্ষেত্রেই ব্যবহার হয়, অর মানে আইদার সিঙ্গুলার অর প্লুরাল। নান অফ দিস কনসার্নস মি। ঠিক আছে, এ কোনোটাই আমার কিছু এসে যায় না। নান অফ দিস কনসার্নস মি, কোনোটাই কিছু এসে যায় না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে এটা কোন নাম্বার ব্যবহার হচ্ছে? নান অফ দিস কনসার্নস মি। নান অফ দিস মানে এখানে সিঙ্গুলার। সিঙ্গুলার কেন বললাম, কি করে বুঝলাম? দেখো, সিঙ্গুলারের জন্য এখানে কনসার্নের লাস্টে এস যোগ হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স ইনডেফিনাইট, আমাদের রুলটা কি আছে? প্রেজেন্ট টেন্স আমরা প্রেজেন্ট টেন্স ইনডেফিনাইট, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, ঠিক আছে, তাহলে তার ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, তাহলে নান অফ দিস, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার আছে সেই জন্য এখানে কনসার্নে এস যোগ হয়েছে, তাহলে এটা বোঝা গেল সিঙ্গুলার। আবার এখানে দেখো, নান বাট ফুলস। ফুলস মানে বোকা লোক। নান বাট ফুলস হ্যাভ এভার বিলিভড ইট, মানে বোকারা ছাড়া আর কেউ হ্যাভ এভার বিলিভ। এখানে প্লুরালে ব্যবহার হচ্ছে কেন, কী করে বুঝবো? না, দেখো এখানে ভার্বে কী আছে? হ্যাভ আছে। অক্সিলারিতে কী আছে? হ্যাভ আছে। সিঙ্গুলারে কী হতো? হ্যাজ হতো। ঠিক আছে, তাহলে এইভাবে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারছি নান ইজ ইউজ অ্যাজ এ প্লুরাল। আদার্স, আদার্স কী করে ইউজ হচ্ছে? ইট অলওয়েজ রেফার্স টু পার্সনস অ্যান্ড নট থিংস। আদার্স কখনো থিংসের বিরুদ্ধে ব্যবহার হয় না। ঠিক আছে, পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়। দত্তা, বোস, প্যাটেল অ্যান্ড আদার্স ওয়্যার প্রেজেন্ট। দত্তরা এসছে, বোসেরা এসছে, এবং প্যাটেলও এসছেন, এবং অন্যান্যরাও এসছেন, মুখার্জি, ব্যানার্জি এটসেট্রা। ওকে, তাহলে আদার্স হলো পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়। দে, ইউজ অফ ইনডেফিনিট প্রোনাউন দে। দেটা কীভাবে ব্যবহার হচ্ছে? দেটা এখানে ইনডেফিনিটলি ব্যবহার হচ্ছে ইন দ্য সেন্স অফ পিপল ইন জেনারেল। দে সে, কারা বলে, তারা বলে। তারা কারা? দে আর নট ডেফিনিট, দে আর নট পার্টিকুলারাইজ, দে আর নট আইডেন্টিফাইড। ঠিক আছে, এই দেটা হচ্ছে জেনারেল। দে সে সামথিং উইল কাম আউট, বলে কিছু না কিছু আসবে, সামথিং উইল কাম আউট। ঠিক আছে, তার দেটা এখানে কিন্তু জেনারেল হিসেবে ব্যবহার হচ্ছে। প্লুরালে পিপুলের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। দে মানে এখানে পিপুলসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। দে আর সামটাইমস ইউজ অ্যাজ সাবস্ট্যান্টিভ প্রোনাউন মেনি অ্যান্ড ফিউ। সাবস্ট্যান্টিভ মানে যার সাবস্ট্যান্স আছে, হুইচ হ্যাজ গট সাবস্ট্যান্স মানে বস্তু আছে ভেতরে। আমরা বলি না সার বস্তু, সেটাকে বলে সাবস্টান্স। ঠিক আছে, সাবস্টান্স, সার বস্তু আছে। দেয়ার আর সাম ইউজ অ্যাজ সাবস্ট্যান্টিভ প্রোনাউন। কীরকম? মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন, বলে অনেককেই ডাকা হয়। মেনি আর কল্ড, ইন্টারভিউতে অনেককে ডাকা হয়, ঠিক আছে, কিন্তু ফিউ আর চোজেন, ফিউ আর সিলেক্টেড। তাহলে মেনির সাথে
মেনি এবং ফিউ, ঠিক আছে, এখানে দেখো রিলেশন কিরকম তৈরি করেছে, ঠিক আছে, কিন্তু দিজ আর কল্ড ইনডেফিনিট প্রোনাউন। অনেকেই ডাকা হয়, খুব অল্প লোক, ফিউ মানে খুব অল্প লোক, অল্প লোককেই সিলেক্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রামার পার্টটা শেষ হয়েছে, আমরা এবার নাও উই আর প্রসিডিং টু ট্রান্সলেশন। ট্রান্সলেশনস আমরা মোটামুটি যা গ্রামারের চ্যাপ্টার পড়লাম সেই গ্রামারের চ্যাপ্টারের ওপরে আমরা মোটামুটি করার চেষ্টা করেছি। তাহার কথা আমি শুনিতে চাই না, আই ডু নট লাইক টু হিয়ার হিম। তাহার কথা আমি শুনতে পারি না, সে যে বলছে, মানে হি হোয়াট হি সেজ, তাহার কথা মানে সে যা বলছে, ঠিক আছে, তা সেই কথা আমি শুনতে চাই। আই ডু নট লাইক টু হিয়ার হিম, তার কথা আমি শুনতে চাইছি না, আই ডু নট লাইক টু হিয়ার হিম। তাহার সম্পর্কে কথা আমি শুনতে চাই না, আই ডু নট লাইক টু হিয়ার অফ হিম। তার সম্পর্কে সে কোথায় বাড়ি, কি করে, কোথায় যায়, ইত্যাদি ইত্যাদি, দ্য ডিটেলস, দ্য হোয়ার অ্যাবাউটস অফ হিম, সেটা সম্পর্কে আমি শুনতে চাই না, আই এম নট ইন্টারেস্টেড, ঠিক আছে। সে আমার কথা শোনে না, ঠিক আছে। ও দিস ইজ দ্য প্যাসেজ অন কথা। কথা বাংলায় যে কথা বলি আমরা, কথা কত ভ্যারিয়েশন আছে দেখো, ঠিক আছে। সে আমার কথা শোনে না, ঠিক আছে, হি ডাজ নট পে হিড টু মাই ওয়ার্ডস। কথা শোনে না, ডাজ নট পে হিড, ঠিক আছে, সে আমার কথা শোনে না, হি ডাজ নট পে হিড। সে আমার কথায় অনেক সময় আমরা বাংলা বলি কর্ণপাত করে না, কর্ণপাত করে না, ঠিক আছে। সে আমাকে তোমার কথা বলিল, তোমার কথা, হি স্পোক, সে বলিল, হি স্পোক, স্পিক থেকে পাস্ট টেন্সে হবে স্পোক, হি স্পোক, স্পোকেন, ঠিক আছে। হি স্পোক টু মি, সে আমাকে তোমার কথা বললো, স্পোক টু মি অ্যাবাউট ইউ, তোমার কথা। তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি, ঠিক আছে। আই হ্যাভ হ্যাড নো টক, কোনো কথা হয়নি, নো টক উইথ হিম অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে অ্যাবাউট দিস ম্যাটার, ঠিক আছে। তার সঙ্গে উইথ হিম, ঠিক আছে। সে অনেক কথা, দ্যাট ইজ এ লং স্টোরি, ঠিক আছে। অনেকটা এগুলো ইডিওমেটিক ইউজেস, ঠিক আছে। এখানে একটি স্কুল স্থাপনের কথা চলিতেছে, এই যে কথা, এই কথা মানে প্রপোজাল, মানে প্রস্তাব, ঠিক আছে। দেয়ার ইজ এ প্রপোজাল টু সেট আপ মানে স্থাপন করা, এ স্কুল হিয়ার, ঠিক আছে। আজ তার এখানে আসার কথা, আমরা বলি না আজ তার এখানে আসার কথা আছে, আমরা কলিকুয়ালি যেটা বলি সেটাই এখানে ফর্মাল ইংলিশে কিভাবে লেখা হচ্ছে দেখো, হি ইজ এক্সপেক্টেড হিয়ার টুডে, এটা ইংরেজি ভাষা এইভাবে এটাকে বলা হয়, হি ইজ এক্সপেক্টেড হিয়ার মানে সে এখানে তার আসার কথা। সে এক কথার মানুষ, এক কথা, হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, অর্থাৎ সে যে কথাটা বলে সেই কথাটা সে রাখে, ঠিক আছে। হি কিপস হিজ ওয়ার্ড, সেই কথাটা যেটা বলবে সেটা সে রাখবে, ঠিক আছে। হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, ঠিক আছে। ম্যান অফ হিজ ওয়ার্ডস হবে না, ঠিক আছে, এখানে কিন্তু এটা প্লুরাল হবে না, ঠিক আছে। আমি তাহার সহিত কথা বলি না, এর একটা আলাদা ইংরেজি আছে, কথা বলি না, তার সাথে আমার কথা নেই, তার সাথে আমার কথা হয় না, কথা বলার মতো অবস্থা নেই, ঠিক আছে। এটা কি হবে, আই অ্যাম নট অন স্পিকিং টার্মস, তার সাথে কথা হয় না, কথা বলি না, ঠিক আছে, স্পিকিং টার্মস, ঠিক আছে।
সভায় টাকার কথা তোলা হইল। সভায় টাকার কথা, দ্য কোয়েশ্চেন অফ মানি, টাকা কোত্থেকে আসবে, টাকা কীভাবে খরচা হবে, কীভাবে হিসেব রাখা হবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ মানি, টাকার কথা, দ্য কোয়েশ্চেন অফ মানি ওয়াজ রেইজড, তোলা হইল ইন দ্য রেইজড ইন দ্য মিটিং, সভা ইন দ্য মিটিং। ওকে, সে অনেক দিনের কথা, অনেক দিনের, অনেক প্রাচীন প্রাচীন যুগের কথা, ইট ওয়াজ এ লং এগো। আমরা একটু আগে পড়লাম সে অনেক কথা, যে দিনটা না থাকে তাহলে কি হবে, দ্যাটস এ লং স্টোরি, দ্যাটস এ লং স্টোরি, মানে সে অনেক কথা মানে সে অনেক গল্প, ঠিক আছে, আর সে অনেক দিনের কথা, ইট ওয়াজ এ লং এগো। ওকে, নাও নেক্সট কাম টু দ্য পার্ট অফ ভোকাবুলারি। আমরা এবার কিছু শব্দ দেখব, ঠিক আছে, শব্দগুলো কঠিন আছে, বাট দিস ওয়ার্ডস আর ইউজড frequently in the composition part, ঠিক আছে, and if we just commit to memory these words, their definition, their meaning and their usage, যদি আমরা শব্দগুলোকে যদি আমরা তার অর্থ এবং তার ব্যবহার অ্যান্ড স্পেলিং আমরা এগুলো যদি জেনে নিতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের উইল গেট এ মাস্টারি, মাস্টারি ওভার দ্য ওয়ার্ড, ঠিক আছে, আমরা তাহলে এই ওয়ার্ডের একটা মাস্টার হয়ে যাব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে অ্যাবডিকেশন। অ্যাবডিকেশন মানে কি না, ভলান্টারি গিভিং আপ অফ থ্রোন ইন ফেভার অফ সামওয়ান। যেমন রাজার ছেলে, রাজপুত্র অনেক বড় হয়ে গেছে, সে শিক্ষা দীক্ষায় অনেক ভালো হয়েছে, সে উপযুক্ত হয়ে গেছে রাজ্য চালাবার জন্য, তাহলে দ্য কিং abdicated his throne, ঠিক আছে, in favor of his son বা prince, in favor of the prince, the রাজপুত্র, ঠিক আছে, তাহলে রাজপুত্রের ফেভারে রাজা কি করলেন, তিনি তার সিংহাসন পরিত্যাগ করলেন, তাকে বলে অ্যাবডিকেশন। দিস ইজ নট সিম্পল পরিত্যাগ, সিম্পল পরিত্যাগ নয়, সিম্পল পরিত্যাগ হচ্ছে গিভ আপ, ঠিক আছে, গিভ আপ হচ্ছে সিম্পল পরিত্যাগ, কিন্তু অ্যাবডিকেশন হচ্ছে স্পেশাল টেকনিক্যাল টার্ম, ঠিক আছে, ইন দ্য রয়্যাল সোসাইটি। অ্যালমানাক অ্যান অ্যানুয়াল ক্যালেন্ডার উইথ পজিশন অফ স্টার্স। অ্যালমানাকের বাংলা আমরা জানি সেটা হচ্ছে পঞ্জিকা। পঞ্জিকায় স্টার, গ্রহ নক্ষত্রের পজিশন দেওয়া থাকে, আজকে কী গ্রহ আছে, কী গ্রহ আছে, কী নক্ষত্র আছে, কবে চন্দ্রগ্রহণ আছে, কবে সূর্যগ্রহণ আছে, কবে পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, একাদশী আছে, দিস আর all these details and the position of stars are detailed in the almanac, ঠিক আছে, this is called almanac. amphibian মানে উভচর। আমরা বায়োলজিতে পড়েছি amphibian animal that live on land and water, জলেও থাকে আবার ল্যান্ডেও থাকে, মাটিতেও থাকে জলেও থাকে। যেমন একটা উদাহরণ হচ্ছে ফ্রগ লিভস অন ল্যান্ড অ্যান্ড অলসো ওয়াটার, ঠিক আছে, একে বলা হয় অ্যাম্ফিবিয়ান। অ্যালেগ্রি হচ্ছে এ স্টোরি দ্যাট এক্সপ্রেসেস থ্রু সিম্বলস, ঠিক আছে, একটা প্রতীকের মাধ্যমে কিছু গল্প বলা হয়, সেটাকে বলা হয় অ্যালেগ্রি, ঠিক আছে, প্রতীকের মাধ্যমে, ঠিক আছে, কিছু ক্যারেক্টার তৈরি করা হয়, ক্যারেক্টার তৈরি করে কিছু একটা গল্প বলা হয়, ঠিক আছে, এবং তার মধ্যে একটা মরাল থাকে। The allegory is just followed by a moral in the end, ঠিক আছে, শেষে একটা মরাল বা একটা নীতি কথা থাকে, যেটা ফেবলও থাকে, ঠিক আছে, ফেবল। অ্যানোমালি হচ্ছে
ডিপার্চার ফ্রম কমন রুল, অ্যানোমালি হচ্ছে একটুখানি মানে ব্যতিক্রম, খানিকটা ব্যতিক্রমের মতো, মানে যা সাধারণ যা নিয়ম বা বা আইন আছে তার থেকে একটু ডিপার্চার, একটু যেন সরে যাওয়া। ডিপার্চার মানে সরে যাওয়া, আইন থেকে সরে যাওয়া, অর্থাৎ একটুখানি ব্যতিক্রম হয়ে গেল, ঠিক আছে। ইট ইজ জাস্ট অ্যান অ্যানোমালি, ঠিক আছে। ডিপার্চার কোন ক্ষেত্রে ইউজ হয়? ট্রেনের দুটো আছে, একটা হচ্ছে অ্যারাইভাল, সে ট্রেনটা কখন প্ল্যাটফর্মে পৌঁছলো, আর হচ্ছে ডিপার্চার, ট্রেনটা কখন ছাড়লো, ঠিক আছে। দ্যাট ইজ অলসো কল্ড ডিপার্চার। অ্যাকোয়াটিক, অ্যাকোয়া মানে হচ্ছে গ্রিক শব্দে, অ্যাকোয়া মানে হচ্ছে জল। আমরা যেমন ওয়াটার বলি, তেমনি গ্রিক শব্দ হচ্ছে অ্যাকোয়া মানে হচ্ছে ওয়াটার বা জল, ঠিক আছে। তাহলে অ্যাকোয়াটিক মানে জলীয়, জল সম্বন্ধীয়। অ্যানিমালস দ্যাট লিভ ইন ওয়াটার, যে সমস্ত জন্তু, ছোটোখাটো প্রাণী যারা জলে থাকে তাদের কথা এখানে বলা হচ্ছে। ওকে, অটোবায়োগ্রাফি, এই কথাগুলো তোমরা প্রায়ই পাবে। ইউ উইল কাম অ্যাক্রস দিস কমন ওয়ার্ড, দিস আর ভেরি কমন ওয়ার্ড। অটোবায়োগ্রাফি বাংলা কি? না, আত্মজীবনী। আত্মজীবনী, দি লাইফ অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, যে নিজের জীবনটা নিজেই লেখে, ঠিক আছে, তাকে বলা হয় আত্মজীবনী, ঠিক আছে। অনেক বড় বড় লেখক, সাহিত্যিক, কবি এবং বড় বড় হিস্টোরিয়ান বা এরকম, তারা নিজেদের আত্মজীবনী লিখে গেছে, ঠিক আছে। আবার তাদের জীবনে অন্য কেউ লিখেছে, সেটাকে বলা হয় বায়োগ্রাফি। যখন অন্য কেউ লেখে তখন তাকে বলা হয় বায়োগ্রাফি, আর নিজে লিখলে অটোবায়োগ্রাফি, ঠিক আছে, আত্মজীবন। অ্যাক্সিয়াম স্টেটমেন্ট অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রুথ উইদাউট প্রুফ, ঠিক আছে। যেমন আমরাকে বলি স্বতঃসিদ্ধ, এটা প্রমাণের দরকার নেই, ঠিক আছে। প্রমাণ অপ্রয়োজনীয়, ঠিক আছে। যেহেতু প্রমাণ অপ্রয়োজনীয়, এটা এমনিতেই সিদ্ধ মানে ইট ইজ প্রুভড, উইদাউট এনি প্রুফস, ঠিক আছে। প্রুফস হচ্ছে নাউন, প্রুভড হচ্ছে ভার্ব, ইট ইজ প্রুভড উইদাউট প্রুফ, ঠিক আছে। এটা স্বতঃসিদ্ধ। শত মানে নিজে, আত্ম, ঠিক আছে। ইনস্ট্যান্টও হতে পারে, ঠিক আছে, ইনস্ট্যান্টলি। অ্যানোনিমাস মানে বেয়ারিং নো নেম, কারণ নাম নেই, ঠিক আছে, অজানা বা অজ্ঞাত বলি আমরা, অজ্ঞাত, ঠিক আছে। অ্যানোনিমাস অনেকেই যারা সাহিত্য রচনা শুরু করেন তখন তারা কোনো নাম দেন না, অথবা তারা ছদ্মনাম দেন, ঠিক আছে। ছদ্মনাম দিয়ে দেন, তখন হচ্ছে সিউডোনিম ব্যবহার করে, ঠিক আছে। একটা ছদ্মনাম ব্যবহার করেন অথবা অ্যানোনিমাসলি লিখে দেন, ঠিক আছে। তারা দেখেন যে তাদের এই রচনা মানুষ কতটা গ্রহণ করছে। তো দোজ রাইটিংস, ঠিক আছে, দোজ রাইটিংস আর অ্যানোনিমাস, ঠিক আছে। বায়োগ্রাফি আমরা পড়লাম। অটোবায়োগ্রাফি হচ্ছে আত্মজীবনী, বায়োগ্রাফি হচ্ছে জীবনী, ঠিক আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক জীবনী আছে, আবার রবীন্দ্রনাথ নিজে কিছু আত্মজীবনী লিখেছেন, ঠিক আছে। তো হি হ্যাজ রিটেন a few biographies and many writers have written biographies of Rabindranath Tagore. Clear? Biopsy হচ্ছে examination of living tissue. যদি কারো কোনো সিরিয়াস কোনো রোগের লক্ষণ থাকে, তাহলে কোনো একটা শরীরের কোনো একটা বিশেষ টিস্যু থেকে, ঠিক আছে, তার মানে একটা অংশ নিয়ে, একটা পার্ট, কিছু মাংস নিয়ে, ঠিক আছে, তার বায়োপসি করা হয়। অর্থাৎ সেটার মধ্যে এমন কিছু এক্সামিন করা হয় যে দেখা হয় যে সেখানে কোনো রোগ আছে কিনা, ঠিক আছে। দিস ইজ কল্ড বায়োপসি। আর আমরা আরেকটা কথা জানি, অটোপসি।
অটোপসি সার্জন, অটোপসি সার্জনকে যিনি মৃতদেহকে যিনি পরীক্ষা করেন, মৃতদেহকে পরীক্ষা করেন। কীভাবে করেন, কেন পরীক্ষা করেন? কজ অফ ডেথ জানার জন্য, ঠিক আছে, কজ অফ ডেথ জানার জন্য, ঠিক আছে, তার মৃত্যুর কারণ জানার জন্য তিনি অটোপসি করেন, ঠিক আছে। এখানে আমরা পড়ছি বায়োপসি। বেলিগারেন্ট, ওয়ান হু ইজ ইন ওয়ার, ঠিক আছে, লাইক বোট সুইং অ্যান্ড বেলিকোজ, যে যুদ্ধং দেহি ভাব, বেলিগারেন্ট, ঠিক আছে, যুদ্ধ ভাব, ঠিক আছে, সে যুদ্ধ করতে চায়, বেলিগারেন্ট। যুদ্ধ উন্মাদ, সে হচ্ছে বেলিগারেন্ট, যুদ্ধ উন্মাদ, ঠিক আছে। ব্লাসফেমি, ব্লাসফেমি হচ্ছে অ্যান অ্যাক্ট অফ স্পিকিং এগেইনস্ট রিলিজিয়ন, ধর্মের বিরুদ্ধে অনেকে অনেক রকম বিরুদ্ধে কথা বলা, ঠিক আছে, ধর্ম খুব বাজে, ধর্মের সম্পর্কে তা এরকম অনেক কথা বলে। দিস ইজ অলসো কল্ড হেরেসি, ঠিক আছে, যেটা আমরা জানি গ্যালিলিওর উদাহরণ আছে। গ্যালিলিও বলেছিলেন যে সূর্য স্থির হয়ে আছে, পৃথিবী তার চারদিকে ঘুরছে, কিন্তু মানুষ তার আগে উল্টো জানতো, ঠিক আছে, মানুষ ভাবতো যে পৃথিবীর চারিদিকে সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র সবাই ঘুরছে, ঠিক আছে। তাকে বলা হতো যে জিওসেন্ট্রিক ইউনিভার্স। জিও মানে পৃথিবী, ঠিক আছে, ভূ, অর্থাৎ পৃথিবীর চারদিকে আমাদের গোটা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে, এরকম আগে মনে করা হতো, ঠিক আছে। কিন্তু গ্যালিলিও এসে এটা প্রমাণ করে দিলেন, তিনি বললেন না, সূর্যের চারদিকে ঘুরছে, তখন হয়ে গেল হ্যালিওসেন্ট্রিক, ঠিক আছে, হ্যালিওসেন্ট্রিক অর্থাৎ সূর্যের চারদিকে যে ঘুরছে। তো সেই সময় গ্যালিলিওকে চার্চ থেকে যেটা এটা ধর্ম যে বিশ্বাস, সেই বিশ্বাসের বিরুদ্ধে গিয়েছিল, ঠিক আছে, সেই জন্য গ্যালিলিওকে ইনকুইজিশন করা হয়েছিল, ঠিক আছে, সেই সময় ইন দ্য আই থিঙ্ক 17th century। লেটার অন যখন চার্চ বুঝতে পারে যে না, দিস ইজ সায়েন্টিফিক্যালি কারেক্ট এবং চার্চ ভুল করেছিল, চার্চ তখন ইনকুইজিশনটা উইথড্র করে নেয়, ঠিক আছে, 300 বছর পরে, আফটার 300 years। এনিওয়ে, দ্যাট ইজ কল্ড হেরেসি। ক্রুসেড হচ্ছে একটা রিলিজিয়াস ওয়ার্ড। আমরা জানি যে মধ্যযুগে, ইন দ্য মিডিয়েভাল টাইমে কি হয়েছিল, অর্থাৎ তখন খ্রিস্টানদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে, ক্রিশ্চিয়ানস অ্যান্ড মুসলিমদের মধ্যে তখন প্যালেস্টাইনের দখল নিয়ে 300 বছরের মতো যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, প্রায় অলমোস্ট 300 years। এই যুদ্ধ হয়, একবার এরা হেরে যায়, এই যুদ্ধ হয়, একবার ওরা জিতে যায়, একবার এরা দখল নেয়, একবার ওরা দখল নেয়, এইরকমভাবে প্রায় ইট কন্টিনিউড আপ টু 300 years, প্রায় 11th century, 12th century, 13th centuries লাইক দ্যাট, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড ক্রুসেড। এখনও ক্রুসেড শব্দটা ব্যবহার হয়, ঠিক আছে, যদি কেউ কোনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুব যুদ্ধ ঘোষণা করে বা তার বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, তাকেও ক্রুসেড বলা হয়, ঠিক আছে, সেটাও ক্রুসেড অর্থে এখন মডার্ন সেন্সে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। কনস্ক্রিপশন হচ্ছে কম্পালসারি এনলিস্টমেন্ট ফর মিলিটারি সার্ভিস। যখন একটা বহিঃশত্রুর আক্রমণ হয়, আমাদের তখন অনেক সৈন্য সামন্তের প্রয়োজন হয়, ঠিক আছে, তখন মানুষ, আমাদের যারা যুবক আছেন, দেশের যুবক শ্রেণী, তাকে জোর করে, অনেক সময় কম্পালসারি, ইট বিকামস ম্যান্ডেটারি, ঠিক আছে, বলে দেওয়া হয় যেরকম 25 থেকে, ঠিক আছে, 30 এই বয়সে বা 35 এই বয়সে ছেলেদেরকে আর্মিতে নাম লেখাতে হবে। দ্যাট ইজ কল্ড কনস্ক্রিপশন। ভেটারান শব্দটা হচ্ছে যিনি খুব প্রবীণ এবং
অনেক অভিজ্ঞ, ঠিক আছে, বয়সও হয়েছে, বয়সেও প্রবীণ এবং অভিজ্ঞতাও প্রবীণ, তাকে বলা হয় ভেটেরান, ঠিক আছে। এটা আমরা খেলাতেও দেখেছি এবং আমরা অন্যান্য আমাদের সার্ভিসের ক্ষেত্রেও দেখি। ভার্সেটাইল হচ্ছে যিনি হু রেডিলি অ্যাডাপ্টস টু ভেরিয়াস সিচুয়েশনস, খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নেন, ঠিক আছে। আবার ভার্সেটাইল এই হিসেবে ব্যবহার হয় যে তিনি অনেক ক্ষেত্রেই পারদর্শী, অনেকগুলো ক্ষেত্রেই পারদর্শী, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভার্সেটাইল কথাটা ব্যবহার হয়। ভার্সেটাইল। ভার্চুওসো, হু ইজ এ ব্রিলিয়েন্ট পারফর্মার অন স্টেজ, যখন একটা মঞ্চের উপরে সে খুব ভালো পারফর্ম করে তাকে বলা হয় ভার্চুওসো, ইটালিয়ান শব্দ এটা। ভলান্টিয়ার এটা আমরা পড়েছি মনে হচ্ছে। ভলান্টিয়ার ওয়ান হু অফার্স ওন সার্ভিসেস, আমি ভলান্টিয়ার করছি, যে ভলান্টিয়ার আমরা স্বেচ্ছায়, হ্যাঁ স্বেচ্ছায় আমি ব্লাড ডোনেশন করতে চাই, ঠিক আছে, বা স্বেচ্ছায় আমি কোনো একটা দান করতে চাই, ঠিক আছে, দিস ইজ কল্ড ভলান্টিয়ার। ভলান্টারি, ঠিক আছে, আমি স্বেচ্ছায়, কেউ আমাকে মানে জোর করছে না, আমি স্বেচ্ছায় করছি। ভার্বোজ ইজ এ স্টাইল ফেস অফ ডিফারেন্ট ওয়ার্ডস। ইংলিশ ডিকশনারিতে আমাদের অনেক শব্দ ডিফিকাল্ট ওয়ার্ডস আছে, যেগুলোকে বলা হয় পলিসিলেবিক। বড় ওয়ার্ড আছে, ঠিক আছে, পলিসিলেবিক ওয়ার্ড, সেগুলো দিয়ে যখন কোনো রচনা হয়, তো দ্যাট কাইন্ড অফ স্টাইল কল্ড ভার্বোজ। সো দিস ইজ ফর টুডে। আমার মনে হয় তোমরা এটা তোমাদের এটা খুব কাজে লাগবে। ইট উইল stand you in good stead in while you will be writing in composition। তোমরা যদি কখনো কম্পোজিশন করো, ট্রান্সলেশন করো, ভালো কিছু ওয়ার্ড শিখবে, ঠিক আছে। এবং প্রোনাউনটা আমরা যেগুলো শিখলাম, এগুলো আমরা সবসময় আমরা এগুলো ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু আমরা জানি না হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট, হোয়াট ইজ দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্যাট, ঠিক আছে, আমরা জানি না। সেই হিসেবে আমরা এটা মানে অনেকটাই আমাদের শেখা হচ্ছে, ঠিক আছে। আবার আমরা যেগুলো আমরা শিখেছি সেগুলো যে একবারে নতুন কিছু শিখছি তা না, তোমরা এগুলো অনেক আগে থেকে শিখেছো, ঠিক আছে।